আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এইচএসসি পদার্থবিজ্ঞান আমি মাঝে মাঝেই বলে থাকি এভারগ্রিন ফিজিক্স। কি বলি? এভারগ্রিন ফিজিক্স। এটাকে পানি ফানি মধু রস কিছু বলার অবকাশ আমি পাই না বর্তমানে যে অবস্থা। সিরিয়াসলি বিষয়টাকে নিতে হবে, কারণ ভর্তি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় ভালো করতে গেলে এর কোনো বিকল্প নেই। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও তাদের জন্য কিন্তু অনেক কঠিন বলবো না, অনেক ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল ফিজিক্সের প্রবলেম করতে হয়। ওকে, তারই বিশেষ কিছু অংশ নিয়ে মাঝে মাঝেই তোমাদের ক্লাসগুলো দেই ইউটিউব এবং ফেসবুকে। যারা নতুন দেখছো, পুরাতন যারা আছে তারা অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বেশ বড় অধ্যায়, যেখানে অনেক ম্যাথ করা যায়, ফিজিক্সের ম্যাথ করা যায়, অনেক থিওরি আছে। হ্যাঁ, সেই নিউটনিয়ান বলবিদ্যার দু একটু অঙ্ক নিয়ে এসেছি। শুরুতে বলে রাখি যে নিউটনিয়ান বলবিদ্যাটা কি। এখানে এটা কিন্তু একটা ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্সের একটা মেইন অংশ। এখানে দুই ধরনের গতির বিষয় আছে, এক হচ্ছে রৈখিক, প্রথম দিকে থাকে কিছু, শেষ দিকে আছে কৌণিক বিষয়গুলো। তো রৈখিকের দু একটা বিষয়ের মধ্যে টান নির্ণয় করা। টান, হ্যাঁ, টান মানে কি? হ্যাঁ, মনের টান বা অন্য কোনো টান না, কিন্তু এখানে টানের বাংলা আর টানের ইংরেজির মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। টানের বাংলা আর ইংরেজি কিন্তু পরস্পর প্রতিশব্দ, বিপরীত শব্দ, কিন্তু আমি বলতে চাই প্রতিশব্দ না, বিপরীত শব্দ। কেন না? টান মানে আমরা পজিটিভ কোনো কিছু বুঝি, কিন্তু ইংরেজি কিন্তু এর টেনশন। ওকে, টানের ইংলিশটা কিন্তু টেনশন। তো টেনশনে টানে ম্যাথগুলো যেন টানাটানি না হয়ে যায়। ওকে, টেনশন মানে টান। যাই হোক, সেই টানের দুইটা ম্যাথ নিয়ে এসেছি, বা ম্যাথ, থিওরিটিক্যাল ম্যাথ, বা এটা থিওরিটিক্যাল, আর এটা হয়তো বা ডাটা দিয়ে, আর শেষেরটা একটু কৌণিক বিষয় নিয়ে দেখবো আর কি, ছোট কিছু অঙ্ক। দেখো কি বলা আছে, দুটা বস্তু 7 কেজি ও 5 কেজি ভরের দুটা বস্তু দেওয়া আছে চিত্রে, মাঝে একটা রশি বা দড়ি 4 কেজি ভরের, হ্যাঁ, এটা দিয়ে ঝুলানো আছে। উপর দিকে ঊর্ধ্বমুখী বল 200 নিউটন। কত নিউটন? 200 নিউটন। তাহলে এখন বলেছে ব্যবস্থাটির ত্বরণ কত, টোটাল ব্যবস্থাটির ত্বরণ কত, এবং তারপরে বলেছে হ্যাঁ, দড়ির উপরের প্রান্তে ত্বরণ কত এই ব্যবস্থাটির, হ্যাঁ, এবং মধ্যবিন্দুতে তার টান কত। তো সলভ করতে গেলে হ্যাঁ, আমরা প্রথমে যদি বলি ত্বরণ ব্যবস্থাটির ত্বরণ কত, আমি শর্টে লিখেছি। তো আসলে কি হয় যে ভেক্টরেও তোমরা কিন্তু পড়েছো যে দুই দিকে দুইটা বল গতিশীল হলে, হ্যাঁ, দুই দিকে দুইটা ফোর্স কাজ করলে, হ্যাঁ, কোনো বস্তু গতিশীল হলে তাদের লব্ধি কত, বিয়োগফল। যদি ভেক্টর রাশি হয় তো বলতো ভেক্টর রাশি, তাই না? তো উপরের দিকে টোটাল টানটা কত রে বাবা? 200 নিউটন। তো নিচের দিকে টান কত হবে? এমজি, ওজন নিজে একটা টান। তাহলে মাইনাস এমজিটা কত? আমি জাস্ট এমনি লোগো দিচ্ছি, এগুলো না দিলেও হবে। আর নিচের দিকে কত কাজ করছে, টোটাল ব্যবস্থা নিচের দিকে কতটা এমজি কাজ করতেছে, এম কত? 7 + 4 + 5 জি ইকুয়াল টু কি? ইকুয়াল টু এম এ, এম এ, নিউটনের গতিসূত্র অনুযায়ী। ক্লিয়ার? এখান থেকে তুমি সিম্পলি কিন্তু এ ফাইন্ড আউট করতে পারবে, অবভিয়াসলি পারবে। জি হচ্ছে 9.8। ওকে, 2 নম্বরে দুইটা দেওয়া আছে, আমি 1, 2 দিয়ে দিয়েছি। দড়ির উপরের প্রান্তে টান ধরলাম, এখানে যে কাজ করতেছে, হ্যাঁ, T1 T1 মাইনাস T1 ওইখান থেকে, হ্যাঁ, ওইখান থেকে নিচের দিকে কি কাজ করতেছে, কত কত দেখো তো। কত কাজ করতেছে? তার নিচে 4 + 5 4 + 5 জি ইকুয়াল টু কি? 4 + 5 এ। ক্লিয়ার? সিম্পলি চিন্তা করে দেখো, একদম টোটাল ব্যবস্থার একটা ত্বরণ আমরা পেলাম। ওকে, তারপরে কিন্তু সেপারেট হয়ে আসছে তার নিচের বিন্দু মানে মধ্যবিন্দু কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু তোমার এ জানা থাকলে কিন্তু এখানে বসিয়ে দিলে এখানে সিম্পলি কিন্তু তুমি T1 ফাইন্ড আউট করতে পারবে। ওকে, দেন থার্ডটা কি বলেছে? মধ্যবিন্দু। কিসের মধ্যবিন্দু? রশির মধ্যবিন্দু, এই যে। তাহলে এইখানে যদি আসো, তাহলে এখানে কতটুকু দড়ি কাজ করতেছে? হাফ। তাহলে ওইখানে যদি টান নির্ণয় করতে যাই, T2 মাইনাস 4/2 + 5 জি ইকুয়াল টু 4/2। আমি 4কে 2 দ্বারা ভাগ করে 2 হয়, এটা আমিও জানি, কিন্তু আমি সলভ করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে কিভাবে
4 থেকে 2 আসলো, ওকে 4 থেকে 2 বিয়োগ করে হয়, ভাগ করে হয়, একই তো কথা। যাই হোক, অর্ধেক প্লাস 5a, ওকে এইখান থেকে কিন্তু তুমি T2 সহজেই ফাইন্ড আউট করতে পারবে। ওকে, তাহলে এই যে আইডিয়া, মধ্যবিন্দু কত হবে, উপরেরটুকু বাদ নিচেরটুকু কাউন্ট করতে হচ্ছে। তো এই আইডিয়াগুলো থেকে কিন্তু যে কোনো ধরনের ম্যাথ করা সম্ভব, হ্যাঁ, যদি এর মধ্যে থেকে আসে। এরপর আসতেছে কি, এম ভরের একটি বেলুন ভর্তি বায়ু ভর্তি বেলুন নিচের দিকে নামতেছে খারাপ হবে। ওকে, ভালো কথা, তাকে ঊর্ধ্বমুখী একটা ত্বরণ দিয়ে সাম্যাবস্থায় রাখা হবে, এরকম কিছু একটা বা কতটুকু বায়ু বের করে দিতে হবে। হ্যাঁ, সাধারণ সোজা সাপটা একটা অঙ্ক। হ্যাঁ, উপর দিকে নিচের দিকে যখন নামছে তাহলে কত তার ভর ছিল এম। হ্যাঁ, আর নিচের দিকে নামার সময় তোমরা সবাই জানো জি মাইনাস এ ত্বরণে নামে। ওকে, জি মাইনাস এ ত্বরণে নামে, যদি না বলে দেয়। হ্যাঁ, আর বেলুন তো আর সেই ছেড়ে যাওয়া লিফটের মতো না, হ্যাঁ, জি এর চেয়ে বেশি ওজনে বেশি ত্বরণে পড়বে, তাই না? নিচের দিকে নামার সময় বস্তুর টোটাল এটা বল আর কি। এবং তা উপরের দিকে যখন ত্বরণ দেওয়া হচ্ছে, দেখো এম ভরের একটি ত্বরণ উলম্বভাবে নিচে নামছে, ঊর্ধ্বমুখী ত্বরণ এ দিলে বেলুন থেকে কতটুকু বায়ু বের করে দিতে হবে। আচ্ছা, ঊর্ধ্বমুখী ত্বরণ যদি এ দেওয়া হয়, উপর দিকে বেলুন নামছে, উপর দিকে একটা কিছু বল প্রয়োগ করা হলো, তারপরে না ত্বরণ হবে। হ্যাঁ, তো এটাকে বললাম কার্যকর ভর এম প্রাইম। দেন উপরের দিকে যখন তুলবা তখন জি প্লাস এ। কিন্তু এই যে তলের প্রতিক্রিয়া ক্রিয়া আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলো যখন পড়াই আর কি, হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যাতে, তখন কিন্তু এগুলো পড়তে হয়। ওকে, নিউটনিয়ান। ওকে, এখান থেকে কিন্তু তুমি এম প্রাইমটা ফাইন্ড আউট করতে পারবে কিভাবে, জি প্লাস এ জি মাইনাস এ, জাস্ট এভাবে রেখে দিবা, যেহেতু আমাদের ডেটাগুলো দেওয়া নেই। হ্যাঁ, অতএব কতটুকু ভর বের করে দিতে হবে, এম মাইনাস এম প্রাইম। এম মাইনাস এম প্রাইম, এম মাইনাস জি প্লাস এ জি মাইনাস এ এম। এখান থেকে কিন্তু তুমি লসাগু করে যেটা একটা সমীকরণ আছে সেভাবে রেখে দিতে হবে, আর যেটা দেওয়া থাকলে অবশ্যই অঙ্কটা করা যাবে। ওকে, এরপরে কি আসতেছে, খাড়া 1 মিটার দ্বন্দ্ব। তো এই যে বলেছিলাম যে প্রথম দিকে একটু রৈখিক পার্ট থাকে, প্রথম রৈখিক পার্ট, এবং শেষ দিকে কি কৌণিক পার্ট। দেখা যাক শেষে এটা কি হয়। খাড়া 1 মিটার দণ্ড কাত হয়ে ভূমিতে পড়লে, একটা দণ্ড রাখা আছে, এই যে এটা ধরো একটা 1 মিটার দণ্ড এখানে রাখা আছে, এটা কাত হয়ে ভূমিতে পড়লো, তাহলে খারাপ অবস্থায় কি চলে বাবা, বিভব শক্তি। ওকে, আর যখন পরে সেটা কিসে ট্রান্সফার হয়, গতিশক্তিতে। উপর থেকে একটা বস্তু আছে, এখানে কি আছে, বিভব শক্তি, পড়ে গেল গতিশক্তি। এই কনসেপ্ট ইউজ করতে হবে। ওকে, আর যেহেতু এটা কৌণিক বেগ বলেছে, তাহলে অবশ্যই কৌণিক গতিশক্তি ইউজ করতে হবে। ঠিক আছে, তো খারাপ ভাবে আছে। ওকে, 1 মিটার, ভালো কথা। তার ভরকেন্দ্র এখানে কত উচ্চতায়, ভরকেন্দ্র হাফ উচ্চতায়, মানে 1-এর অর্ধেক হচ্ছে হাফ। তাহলে এখানে বিভব শক্তি কত হবে, এম জি এইচ প্রাইম, মানে ভরকেন্দ্রের উচ্চতাকে আমি এইচ প্রাইম বলি, এম জি টাইমস হাফ, আর গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, হাফ আই ওমেগা স্কোয়ার, কেন, কৌণিক বেগ চেয়েছে। তো আই মানে কি, জড়তার ভ্রামক। হ্যাঁ, এটা কি পুরো একটা দণ্ড, তার তার কোথায় অক্ষ আছে বলতো, মাঝখানে কি অক্ষ আছে, না, অক্ষ হচ্ছে ভূমিটাই হচ্ছে অক্ষ, ভূমির সাপেক্ষে সে ঘুরছে, মানে বাঁকা হয়ে পড়ছে, যদি বাঁকা হয়ে পড়ে ঘুরে ওঠে, সাপোজ ঘুরে, তাতে একটা কৌণিক মানে গতি, মানে কি বলবো, বৃত্তাকার গতির মতো পড়ে বিষয়টা। যাই হোক, এই জন্য এখান থেকে কৌণিক আসছে, যেহেতু কাত হয়ে পড়ে একটা অ্যাঙ্গেল করে পড়ে। হ্যাঁ, মানে একটা সোজা একটা অ্যাঙ্গেল অবস্থা আছে, এখান থেকে একটা অ্যাঙ্গেল কভার করলো 90 ডিগ্রি, যেটাই হোক না কেন। তো এখানে কি হাফ আই, আয়ের জায়গায় যদি আমি লিখি 1/3 ml স্কোয়ার, এটা অনেকেই বুঝবে না, কিন্তু অনেকে আবার বুঝবে যারা পড়েছে। কারণ একটা সরল দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, এটা সরল দণ্ড প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক 1/3 ml স্কোয়ার। এখন সাম্যাবস্থা তো না, এই মানে যেহেতু খারাপ অবস্থায় তার থাকে কি বিভব শক্তি, সেটা ভূমিতে পড়ার সময় কি বেগে আঘাত করে, একটা বেগে আঘাত করে, তখন থেকে থাকে গতিশক্তি। এই শক্তি আর এই শক্তি পরস্পর সমান, অবশ্যই সমান। তাহলে এম এল স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এম জি টাইমস হাফ। ওকে, এখান থেকে ক্রস করে ফেললে সবকিছু, এল এর মান কত, 1, এল এর মান পুরো দণ্ডের কিন্তু দৈর্ঘ্য এল। ওকে, 1 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 3g আসে, আর গুণ করলে। ওকে, দেন ওমেগা ইকুয়াল টু √3g, মান বসিয়ে দিলে কিন্তু একটা রেডিয়ান পার সেকেন্ডে একটা ভ্যালু আসবে। তো যাই হোক, এই 3টা অঙ্ক একটা তোমাদের আইডিয়া হিসেবে থাকলো। ওকে, আইডিয়া ম্যাথ বলা যেতে পারে।
নেক্সট আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, এবং তার জন্য তোমাদের লাইক, ফলো, সাবস্ক্রাইব বা ভিউ অবশ্যই দরকার। সকলেই এগুলো করতে ভুলবে না, বা ক্লাসটি দেখতে ভুলবে না, অবশ্যই দেখবে, অবশ্যই কাজে লাগবে। নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ।